হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকের ভিডিওতে আমরা গ্রুপ 17 সম্পর্কে আলোচনা করব। তো পি ব্লকের মধ্যে আমরা এর আগে গ্রুপ 15 এবং গ্রুপ 16 আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো এবার হচ্ছে আমাদের গ্রুপ 17। বেশ, তো প্রথমেই বলি এটা হচ্ছে পি ব্লকের অন্তর্ভুক্ত এবং এর জেনারেল কনফিগারেশন হচ্ছে NS2 NP5। ঠিক আছে, অর্থাৎ NS2 NP5 মানে দেখো NS এ 2টো এবং NP-তে 5টা, তার মানে টোটাল আমার এখান থেকে 7টা ইলেকট্রন হচ্ছে। তার সাথে যদি আমি 10 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 17। অর্থাৎ এটা কত নাম্বার গ্রুপ? গ্রুপ নাম্বার 17। বেশ, ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন যে মৌলগুলো রয়েছে এদের কনফিগারেশন আমরা এখানে লিখিনি। তো গ্রুপ 15-এরগুলোতে দেখবে আমরা এগুলো ডিটেলস আলোচনা করেছিলাম যে কনফিগারেশনগুলো কী হয়। 16-এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা আলাদা করে কিছু করার দরকার নেই, শুধুমাত্র P3টাকে P4 করে দিলেই আমার গ্রুপ 16 হয়ে যাবে। তো গ্রুপ 17-এ এসে আমরা বলছি গ্রুপ 15-এর মতোই আমার কনফিগারেশনগুলো সব সেম থাকবে, শুধুমাত্র P4টাকে এখানে জাস্ট চেঞ্জ করে P5 করে দেবো। তো একটা আমরা জাস্ট দেখাই। ফ্লোরিনের ক্ষেত্রে আমার ইলেকট্রন সংখ্যা 9টা, তাহলে 1s2 2s2 2p5। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে 17টা, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে? 3s2 3p5 হয়ে যাবে। বেশ, তারপরে ব্রোমিনের ক্ষেত্রে কি হয়ে যাবে? লাস্টে 4p5 হবে, তারপরটাতে 5p5 হবে, তারপরেরটাতে 6p5 হবে। বেশ, এই হচ্ছে আমাদের পরপর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনের কনফিগারেশনগুলো আমরা পেয়ে যাব। বেশ, এই হচ্ছে ব্যাপার। মাঝখানে ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে আমার ডি ব্লক ঢুকবে এবং অ্যাস্টাটিনের ক্ষেত্রে আমরা এফ ব্লকটা পাবো। বেশ, অর্থাৎ এখানে আমাদের 4f14 হবে, 5d10 হবে, ঠিক আছে, এবং 6s2 6p5 এটা আমাদের থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে কনফিগারেশনগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে, ঠিক যেমন গ্রুপ 15-এর কনফিগারেশন করেছো ঠিক একই টাইপের কনফিগারেশন হবে, শুধুমাত্র ওখানে P3 বসিয়ে গিয়েছিলে, এখানে P5 বসাবে, বাকিটা অ্যাজ ইট ইজ যেমন আছে ওখানে তেমনই হয়ে যাবে। নেক্সট, এখানে ওপর থেকে নিচের দিকে গেলে আমার ধর্মগুলো কি কি পরিবর্তন হবে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো ওপর থেকে নিচের দিকে গেলে আমরা জেনারেলি জানি পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। তার কারণটা হচ্ছে একটা করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে, ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে পারমাণবিক ব্যাসার্ধ অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে ঘনত্ব। আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে যত উপর থেকে নিচের দিকে যাব তত ভরটাও বাড়বে, আয়তনও বাড়বে। এবার আয়তনের তুলনায় ভরের বৃদ্ধির হারটা বেশি হওয়ার জন্য আমার ওভারঅল যে ঘনত্বের মানটা সেটা কি হবে? বাড়বে। 3 নম্বর হচ্ছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উভয়ই কিন্তু ওপর থেকে নিচের দিকে বাড়বে। তার কারণ হচ্ছে যে এদের ভর বাড়ছে, ঠিক আছে। তো ভর বাড়লে কি হবে? ভ্যান্ডারওয়াল অ্যাট্রাকশন ফোর্স বাড়বে। এই ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল বাড়ার ফলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কও কিন্তু বাড়বে। গ্রুপ 15 এবং গ্রুপ 16 আমরা কিছু ব্যতিক্রম দেখেছিলাম। মনে করে দেখো, গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে গলনাঙ্কের অর্ডারটা হয়েছিল NP-BSA আর স্ফুটনাঙ্কটা হয়েছিল NP-ABS। গ্রুপ 16-এ এসে আমরা দেখেছিলাম যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়ামটা আমরা দেখেছিলাম ইন্টারচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আমাদের এরকম কোনো ব্যতিক্রম ঘটে না। আমরা পরপর গলনাঙ্কটাকে বাড়াতে পারবো, স্ফুটনাঙ্কটাকেও এখানে আমরা বাড়িয়ে যাব। বেশ, এরপর হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রোনেগেটিভিটি উভয়ই আমরা জানি যে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে কমে, তাই আমাদের এক্ষেত্রে কমবে। এটা ডিটেলস ডিসকাশনে যাচ্ছি না। ইলেকট্রন অ্যাফিনিটিটাও আমরা জানি যে ওপর থেকে নিচের দিকে কমে, কিন্তু আমাদের জাস্ট একটু ব্যতিক্রম দেখা যায়। ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা ফ্লোরিন অপেক্ষা বেশি হয়ে যায় এবং পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন অ্যাফিনিটি কার? ক্লোরিন। যদি প্রশ্ন আসে যে পুরো সমগ্র পর্যায় সারণীর মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি কার, তোমরা অ্যান্সার করবে ক্লোরিন। আচ্ছা, যদি বলা হয় যে কত নম্বর শ্রেণীর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি পুরো পর্যায় সারণীর মধ্যে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে গ্রুপ 17, ঠিক আছে। বেশ, তো গ্রুপ 17-এর মধ্যে আবার ক্লোরিন হচ্ছে হাইয়েস্ট, তারপর ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। এটা পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে ধরলেও এদের আগে আর কারো ইলেকট্রন অ্যাফিনিটি হয় না। এদের পরে কারা আসে? এই গ্রুপ 17 শেষ হওয়ার পরে ইলেকট্রন অ্যাফিনিটি হয় গ্রুপ 16-এর। এগুলো দেখবে সব আমরা ক্লাস 11-এর পিরিয়ডিক টেবিলে সব ডিসকাশন করা আছে এগুলো। আচ্ছা, গ্রুপ 16-এর মধ্যে আবার সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম করে তারপরে আসে অক্সিজেনটা। এবার তারপরে গ্রুপ 15, 14, 13 এগুলো সব আস্তে আস্তে ইলেকট্রন অ্যাফিনিটির মান হয়। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির ওভারঅল অর্ডারটা হলো এরকম। এখন যদি আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমার তো হওয়া দরকার ছিল ফ্লোরিন গ্রেটার দেন, ক্লোরিন গ্রেটার দেন, ব্রোমিন গ্রেটার দেন, আয়োডিন গ্রেটার দেন, অ্যাস্টাটিন, কিন্তু আমার ক্লোরিনের মানটা ফ্লোরিনের থেকে বেশি হলো কেন? তার কারণ একটাই, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন অ্যাফিনিটি মানে হলো যে কোনো পরমাণুর বহিস্থ কক্ষে
কোনো একটা ইলেকট্রনকে যদি অ্যাড করা হয় বা প্রবেশ করানো হয়, তাহলে যে পরিমাণ শক্তি রিলিজ হয়ে যায় সেই শক্তিটাকে বলা হয়ে থাকে ইলেকট্রন অ্যাফিনিটি। তো ব্যাপারটা ভেবে দেখো, এই যে এখানে আমার ফ্লুরিনটা রয়েছে, এটা আমার প্রথম কক্ষপথ, এটা আমার দ্বিতীয় কক্ষপথ। তাহলে দ্বিতীয় কক্ষপথে অলরেডি 7টা ইলেকট্রন আছে, মানে বহিস্থ কক্ষপথে অলরেডি আমার এখানে 7টা ইলেকট্রন আছে। তাহলে আরেকটা ইলেকট্রন যখন আমি এখানে অ্যাড করব নতুন করে, তখন আমার এখানে এই ইলেকট্রনগুলোর মধ্যে কী হবে, রিপালশন দেখা যাবে। তার কারণ এখানে 2 নম্বর কক্ষপথের সাইজটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট। কার তুলনায় ছোট? ক্লোরিন অপেক্ষা ছোট। যদি আমরা ক্লোরিনের ক্ষেত্রে যদি বিচার করি, তাহলে দেখো এটা 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ আমাদের বাইরের কক্ষপথ। তাহলে 3 নম্বর কক্ষপথ আমার কটা ইলেকট্রন আছে? আমার 7টা ইলেকট্রন আছে। তাহলে 3 নম্বর কক্ষপথে যেহেতু আমার 7টা ইলেকট্রন আছে, তাই এখানে 8টা ইলেকট্রন সহজেই ঢুকতে পারবে, 8 নম্বর ইলেকট্রনটা, কারণ এর সাইজটা বড়। তাই এখানে কিন্তু সেই রিপালশনটা ইলেকট্রন দেখা যায় না। ঠিক আছে, তাই ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনটা অ্যাফিনিটির মানটা কী হবে? বেশি হবে, কারণ এখানে বেশি পরিমাণে এনার্জি রিলিজ হবে বা স্টেবিলিটি বেশি বাড়বে। তাই এখানে দেখো ব্যাখ্যাটা করা আছে যে ফ্লোরিনের আকার ছোট হওয়ায় বহিস্থকক্ষে ইলেকট্রন বিকর্ষণের জন্য ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিন অপেক্ষা কী হয়? অল্প পরিমাণ কমে যায়। তাহলে ওভারঅল অর্ডারটা আমার দাঁড়াবে টোটালটা এরকম। আগে 17 ফলো করব, তারপরে আমরা 16 ফলো করব। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এবার হচ্ছে বর্ণ। এক্ষেত্রে ফ্লোরিনের বর্ণটা হচ্ছে হলুদ, ক্লোরিনের বর্ণ হচ্ছে সবুজাভ হলুদ, ব্রোমিনের বর্ণ লালচে বাদামি, আর আয়োডিনের হচ্ছে বেগুনি। এই 4টে বর্ণ আমরা মুখস্থ রাখবো। আর কি তার সাথে সাথে যেটা আমরা খেয়াল রাখবো, যে প্রথমটা গ্যাসিয়াস স্টেটে থাকে, তারপর একটা গ্যাসিয়াস স্টেট, তারপরটা লিকুইড স্টেট, তারপরটা সলিড স্টেট। ক্লাস 10-এতে দেখবে তোমরা এরকম একটা প্রশ্ন করে এসেছো যে কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস 3 রকম ধরনের মৌলই বর্তমান থাকে? অ্যান্সারটা হচ্ছে গ্রুপ 17, কারণ এখানে প্রথম দুটো গ্যাস, পরেরটা লিকুইড, তারপরেরটা হচ্ছে সলিড। বেশ ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে দ্রাব্যতা। এই ফ্লোরিন জলে দ্রাব্য, ক্লোরিনও জলে দ্রাব্য, ব্রোমিন আর আয়োডিন জলে অল্প পরিমাণ দ্রাব্য। তো এরা জলে অল্প পরিমাণ দ্রাব্য হলেও এরা কিন্তু জৈব দ্রাবকে অতিমাত্রায় দ্রাব্য বা ভালো দ্রবীভূত হয়। এখন আমরা চলে আসবো যে ফ্লোরিনের কালারটা হলুদ হয় কেন, ইয়েলো কালারটা কেন হয়। তো এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নাও যে কী কারণে আমাদের ফ্লোরিনের কালারটা হলুদ হয়। এখানে দেখো, তার আগে একটা জিনিস বলি, এখানে আমাদের একটা ছক করা আছে ভিবজিওরের। ঠিক আছে, আমরা জানি যে কালারগুলো পরপর যে কালারগুলো হয়, ক্লাস 10 লেভেলে লাইটে পড়েছো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিবজিওর পুরোটা, বা বেনিয়া সহ কলা যেটাকে বলা হয়। তো এখানে এই যে আইটা রয়েছে, এই আই আর ব্লুর কালারটা একই রকম বলে আমাদের চাকতিতে এই ভিবজিওরটাকে VBGY ওয়ার্ডটাকে নেওয়া হয়, তাতে করে এই 6টা যে কালার রয়েছে এটাকে চাকতিতে বসাতে সুবিধা হয়। এবং এখানে প্রত্যেকটা কালারের বিপরীত দিকে যে কালারটা রয়েছে সেগুলো হচ্ছে তার পরিপূরক বর্ণ হিসাবে এখানে ধরে নেওয়া হয়। অর্থাৎ ভায়োলেটের পরিপূরক হচ্ছে ইয়েলো, ব্লুর হচ্ছে অরেঞ্জ, আর গ্রিনের হচ্ছে রেড। এই হচ্ছে ব্যাপার। আর কি, আর হচ্ছে একটা রিলেশন আমরা আগের থেকেই জানি যে E সমান H নিউ, অর্থাৎ E সমান HC বাই ল্যামডা। তার মানে E এর সাথে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, মানে এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্য এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। বেশ, অর্থাৎ এনার্জি বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, এনার্জি কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। আর কি, এই যে আমাদের ভিবজিওরটা আমরা যেটা জানি, সেখানে আমরা প্রত্যেকেই জানি যে রেডের ওয়েভলেংথ মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেশ, এবার ব্যাখ্যাটাতে চলে এসো। ধরো আমরা ফ্লোরিনের জন্য ব্যাখ্যা করছি। তো ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে আকারটা ছোট হয়। ছোট হওয়ার জন্য বহিস্থকক্ষে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা জোরে আকর্ষণ করে, খুব জোরে আকর্ষণ করে থাকে। আচ্ছা, তাই ফ্লোরিন পরমাণু ধরো বহিস্থকক্ষের একটা ইলেকট্রন, এটা মনে করো GS মানে গ্রাউন্ড স্টেটে আছে। সেই ইলেকট্রনটাকে তুমি এনার্জি দিয়ে তুমি মনে করো হায়ার এনার্জি স্টেটে বা এক্সাইটেড স্টেটে তুমি নিয়ে গেলে। ঠিক আছে, তাহলে গ্রাউন্ড স্টেটের একটা ইলেকট্রনকে আমি বাইরে থেকে এনার্জি পুট করছি, দিয়ে হায়ার এনার্জি স্টেটে নিয়ে যাচ্ছি। এবার যেহেতু এই গ্রাউন্ড স্টেটের বাইরের ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটা খুব জোরে আকর্ষণ করে রেখেছে, তাই এই ইলেকট্রনটাকে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এক্সাইটেড স্টেটে বা হায়ার এনার্জি স্টেটে নিয়ে যাওয়ার জন্য আমার বাইরে থেকে কি লাগবে? এনার্জি লাগবে। এবং এখানে যে এনার্জিটা লাগবে সেই এনার্জির মানটা হবে খুব হাই। কেন খুব হাই এনার্জি লাগবে? কারণ ইলেকট্রনটাকে তো নিউক্লিয়াস খুব জোরে আকর্ষণ করে রেখেছে, তাহলে সেই ইলেকট্রনটাকে আমরা কি করছি? হায়ার এনার্জি স্টেটে নিয়ে যেতে চাইছি, ফলে আমার খুব বেশি পরিমাণ এনার্জি আমার লাগবে। এবার ভেবে দেখো যে এনার্জি যেহেতু আমার খুব বেশি লাগছে, তাহলে এনার্জির সাথে ল্যামডার সম্পর্কটা তো ব্যস্তানুপাতিক। তাহলে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য মানে যেটাকে আমি ইংরেজিতে ওয়েভ লেংথ বলতে পারি,
বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হয়ে যাবে কম, লো হয়ে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনটা যখন লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাবে তখন কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করবে। কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমার কাছে কি রয়েছে, ভায়োলেট রয়েছে। তার মানে আমরা ভেবে নিচ্ছি যে এটা ভায়োলেটটাকে কি করলো, শোষণ করলো। এবার যখন ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেটে পৌঁছে গেল, সেই হায়ার এনার্জি স্টেটে তো সে আর থাকবে না, সে হায়ার এনার্জি স্টেট থেকে আবার পুনরায় লোয়ার এনার্জি স্টেটে ফিরে আসবে। তাহলে এটা যদি আমার হায়ার এনার্জি স্টেট হয় আর এটা যদি আমার লোয়ার এনার্জি স্টেট হয়, ঠিক আছে, অর্থাৎ নিচেরটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, ওপরেরটা হচ্ছে এক্সাইটেড স্টেট, তাহলে ওপরের হায়ার এনার্জি স্টেট থেকে সেই ইলেকট্রন যখন আবার পুনরায় নিচে ফিরে আসবে তখন যে ওয়েভলেংথটা সে অ্যাবজর্ব করেছিল, লো ওয়েভলেংথ অ্যাবজর্ব করেছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি লো ওয়েভলেংথ সে অ্যাবজর্ব করেছিল, কিন্তু যখন সে হায়ার থেকে লোয়ারে ফিরে আসবে তখন সে এনার্জি যেটা রিলিজ করবে সেই এনার্জিটা হয়ে যাবে আমাদের লো এনার্জি এবং হাই ওয়েভলেংথ। তাহলে হাই এনার্জি অ্যাবসর্ব করেছিল, তাহলে যখন এমিশন করবে তখন সে এমিশনের বেলাতে লো এনার্জি সে এমিশন করবে। লো এনার্জি মানেই হচ্ছে হাই ওয়েভলেংথ, তাহলে হাই ওয়েভলেংথের কালার সে দেখাবে, অর্থাৎ আমরা যে কালারটা দেখতে পাবো সেই কালারটা হবে হাই ওয়েভলেংথের। তাহলে প্রথমটাতে সে অ্যাবজর্ব করেছিল ভায়োলেট কালারটা, তাহলে ভায়োলেটের যেটা পরিপূরক সেই পরিপূরক কালারটা হচ্ছে আমার এখানে ইয়েলো, তাই এখানে আমরা যে কালারটা দেখতে পাবো সেই কালারটা হয়ে যাবে ইয়েলো, যে কারণে ফ্লোরিনের কালারটা হচ্ছে হলুদ। তাহলে খুব সিম্পলভাবে আমি আরেকবার জিনিসটাকে ব্যাখ্যা করছি যে এখানে ফ্লোরিনের যে বহিস্থ কক্ষের ইলেকট্রন তাকে নিউক্লিয়াস খুব জোরে আকর্ষণ করে, তাই সেই ইলেকট্রনটাকে যখন আমরা গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে নিয়ে যাব তখন বাইরে থেকে যে পরিমাণে এনার্জিটা দিতে হবে সেই এনার্জির মানটা হচ্ছে হাই, ফলে ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে কম। তাই কম তরঙ্গ দৈর্ঘ্যের কোনো একটা আলোক রশ্মি সে কী করবে, অ্যাবজর্ব করবে, মানে ভায়োলেটটাকে অ্যাবজর্ব করলো। বেশ ঠিক আছে, ভায়োলেটটাকে তো আর দেখা যাবে না, জাস্ট অ্যাবজর্ব করেছে, আমরা ধরে নিচ্ছি। এইবার সেই ইলেকট্রন যখন হায়ার থেকে আবার পুনরায় লোয়ারে ফিরে আসবে তখন তো সে শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণটা কেমন আকারে করবে, তরঙ্গ আকারে করবে, এবং সেই তরঙ্গের যে এনার্জিটা হবে সেটা হবে লো এনার্জি এবং তার যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হবে সেটা হবে তাহলে হাই। আচ্ছা, তাহলে এবার কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সে আলোক রশ্মি শোষণ করেছিল, ফলে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি বিকিরণ করবে। বেশি তরঙ্গ দৈর্ঘ্য মানেই আমাদের ভায়োলেটের এক্ষেত্রে যে পরিপূরক বর্ণটা হবে ইয়েলো কালার, সেই ইয়েলো কালারটা আমাদের খালি চোখে দেখা যাবে, তাই আমরা এটাকে কি দেখতে পাবো, ইয়েলো কালার দেখতে পাবো। ঠিক আছে, এই কালারটা দেখতে পাবো, তাই এখানে আমাদের ফ্লোরিনের কালারটা হয় হলুদ। এখানে ব্যাখ্যাটা দেখে নাও যে ফ্লোরিন পরমাণুর আকার ছোট হয়, বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয়, তাই এর ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রনটিকে ভূমিস্তর থেকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশি শক্তি, তার মানে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করলো, শোষণ করে হায়ার এনার্জি স্টেটে চলে গেল। এবার সেই ইলেকট্রন যখন পুনরায় শক্তি বিকিরণ করে নিচে ফিরে আসে তখন তাহলে কম শক্তি মানে বেশি শক্তি অ্যাবজর্ব করেছিল, কম শক্তি রিলিজ করবে। বেশি শক্তি মানে সেটা কম তরঙ্গ দৈর্ঘ্য ছিল, এখানে কম শক্তি মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন আলোক রশ্মি রিলিজ করার ফলে আমরা দেখতে পাবো। তাই বেগুনি বর্ণের যে পরিপূরক বর্ণ সেই কালারটা আমরা দেখতে পাবো, অর্থাৎ সেটা হচ্ছে ইয়েলো কালার। এখানে ছকটার একটা ভালো জিনিস দেখো, এই যে ভাগটা আমি করে দিয়েছি এগুলো মোটামুটি কম তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো হচ্ছে আমার তুলনামূলক বেশি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভায়োলেটটা তো একদমই কম তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এর পরিপূরক ইয়েলোটা দেখো এই হাফ রেঞ্জের এই পাশে চলে আসছে, তার মানে এটা মোটামুটি বেশি তরঙ্গ দৈর্ঘ্য আমরা বলতে পারি। তো সেই কালারটা আমরা দেখতে পাই এখানে। আয়োডিনের ক্ষেত্রে উল্টোটা আয়োডিনের ক্ষেত্রে উল্টোটা মানে কম শক্তি শোষণ করবে, মানে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক রশ্মি শোষণ করে ইলেকট্রনটা উপরে পৌঁছাবে, ফলে ওপর থেকে যখন নিচে নামবে তখন বেশি শক্তি অর্থাৎ কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক মানে কালার আমরা দেখতে পাবো, ফলে অ্যাবজর্ব করবে ওই ইয়েলোটা আর রিলিজ করবে ভায়োলেটটা, তাই আমরা ওর কালার হিসেবে ভায়োলেট কালার বা বেগুনি বর্ণ দেখতে পাই। কেন এই ঘটনাটা হয়, কারণ আয়োডিনের ক্ষেত্রে তো বহিস্থ কক্ষের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি, তাই বাইরের কক্ষের ইলেকট্রনটাকে তো কোনোভাবেই সে জোরে আকর্ষণ করে রাখতে পারে না, ফলে অল্প পরিমাণ এনার্জি দিলেই তো সে হায়ার এনার্জি স্টেটে চলে যায়। তাহলে যাওয়ার সময়তে ল্যামডার মানটা বেশি হয়, ফলে যখন সেটা ফিরে আসে তখন ল্যামডার মানটা কম হয়। ল্যামডার মানটা কম মানে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমরা কালার দেখতে পাই। তাহলে যাওয়ার সময় যদি আমরা ধরে নিই ইয়েলোটাকে অ্যাবসর্ব করে, তাহলে আসার সময় আমরা ভায়োলেটটা, তার পরিপূরক বর্ণ ভায়োলেটটা আমাদের চোখে এসে ধরা দেবে, তাই আমরা ভায়োলেট কালারটা দেখি। জাস্ট ফ্লোরিনের অপোজিট হচ্ছে আয়োডিন। ক্লোরিন ব্রোমিন মাঝামাঝি জায়গায় থাকে, ওগুলো আর করলাম না ব্যাখ্যা, একই টাইপের ব্যাখ্যা হবে। জারণ স্তর, মৌলগুলোর সাধারণ জারণ স্তর কী? যখন আমরা FCl, Br, I এদের জারণ স্তরের কথা বলবো
তো এদের প্রত্যেকের তো একটা জারণ স্তর হয় 0, সেটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক আছে, বা F2Cl2 Br2I2 এদেরও অক্সিডেশন স্টেট তো 0 হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো 0টাকে আমরা বাদ রেখে বাকি সাধারণ জারণ স্তরের মধ্যে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে -1, অর্থাৎ -1টা প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যায়। ফ্লোরিনের জন্য দেখা যায়, ক্লোরিনের জন্য দেখা যায়, ব্রোমিনের জন্য দেখা যায়, আয়োডিনের জন্যও দেখা যায়। তো এখন ব্যাপার হচ্ছে যে ফ্লোরিনের ক্ষেত্রে শুধুমাত্র এই -1টাই দেখা যায়। 0 তো সবারই দেখা যায়, 0টাকে আমি বাদ রাখছি, বাকি ফ্লোরিনের জন্য -1 দেখা যায়। আর কিন্তু কিছু অক্সিডেশন স্টেট দেখা যায় না, যে +1 +3 +5 এসব কিচ্ছু দেখা যায় না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ক্লোরিনের জন্য আমাদের বা বাকিগুলোর জন্য যেগুলো দেখা যায় সেটা হচ্ছে -1 +1 +3 +5 +7 এই জারণ স্তরগুলো দেখা যায়। তো এখন ব্যাপার হচ্ছে যে ফ্লোরিনের ক্ষেত্রে প্লাস জারণ স্তর কেন দেখা গেল না? লক্ষ্য করে দেখো যে জারণ স্তর যদি আমার +1 3 এগুলো হতে হয়, তার মানে এটা বোঝায় যে ফ্লোরিনের সাথে অপর যে মৌলটা বা পরমাণুটা রয়েছে দিয়ে আমার যৌগটা তৈরি হচ্ছে, তার তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন অপেক্ষা বেশি, তাই সেখানে মাইনাস হচ্ছে, ফ্লোরিনের ওপরে প্লাস হচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট। কিন্তু আমরা জানি দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ বা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য হোল পিরিয়ডিক টেবিল ইজ ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4.0, এটার হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, এর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কারো নেই। তাই ফ্লোরিন যার সাথেই যুক্ত হোক না কেন, ফ্লোরিনের ক্ষেত্রে -1 জারণ স্তর ছাড়া আর কিছু দেখা যাবে না, প্লাস জারণ স্তর কোনোভাবেই দেখা যাবে না। আর শুধুমাত্র -1ই কেন দেখা যাচ্ছে, -2 কেন দেখা যাচ্ছে না? তার কারণটা হচ্ছে ফ্লোরিনের কনফিগারেশনে আমরা দেখতে পাচ্ছি 2,7, টোটাল 9টা ইলেকট্রন আছে, তার মানে 2,7, তার মানে বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, তাহলে আর একটা ইলেকট্রন দরকার, তাহলে 8টা হয়ে যাবে। নিয়ন গ্যাসের কনফিগারেশনে ফ্লোরিনটা চলে আসতে পারবে, তাহলে একটা ইলেকট্রন যদি ও অ্যাড করতে চায় তাহলে অবশ্যই যেটা হবে সেটা F- ওটা পরিণত হবে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে সেক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ফ্লোরিনের জারণ স্তর শুধুমাত্র মাইনাস হবে, ঠিক আছে, -1 হবে, +1 +3 এগুলো কোনোভাবেই হবে না। বেশ ক্লিয়ার হয়ে গেল, এটা তড়িৎ ঋণাত্মকতা হাইয়েস্ট হওয়ার জন্য এই ঘটনাটা আমার ঘটে। আচ্ছা, তারপরে ক্লোরিন বলেছে, ক্লোরিনের ক্ষেত্রে -1 থেকে শুরু করে +7 পর্যন্ত হবে। বেশ, আর কি, এই শ্রেণীর প্রতিটি মৌলই হচ্ছে অধাতু, অর্থাৎ আগেরগুলো তো আমরা যেমন দেখেছিলাম প্রথম দুটো অধাতু, তারপরের দুটো ধাতুকল্প, লাস্টেরটা হচ্ছে ধাতু। তো এখানে আমার সেরকম ব্যাপার নেই, এই শ্রেণীর প্রতিটা মৌলই কি হচ্ছে আমার অধাতু। আচ্ছা বেশ, ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। নেক্সট হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি। বন্ধন বিয়োজন শক্তি কাকে বলে? কোনো একটা বন্ডকে ভাঙতে যে শক্তি লাগে সেটাকেই বলা হয় বন্ধন বিয়োজন শক্তি, এটা আমরা জানি। তো জেনারেলি কি হয় আমাদের এখানে, ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই অ্যাস্টাটিনের ক্ষেত্রে বা যদি আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের কথাই যদি আমরা বলি, চারটের কথাই যদি বলি, তাহলে আয়োডিনের ক্ষেত্রে বন্ডটা আমার কেমন হবে, এরকম। তাহলে যেহেতু এখানে বন্ধন দৈর্ঘ্যটা অনেক বেশি হয়, তাই এই বন্ডটাকে কি করা যাবে, সহজে ব্রেক করা যাবে বা সহজে ভাঙা যাবে, ফলে বন্ধন শক্তি কম হবে। তাহলে বন্ধন বিয়োজন শক্তি ওপর থেকে নিচের দিকে কমা উচিত। তাহলে প্রথম কার্ডটার ক্ষেত্রে কি হওয়া উচিত, সব থেকে বেশি হওয়া উচিত। তারপরে যেহেতু সাইজটা বেড়ে যাচ্ছে তাই বন্ডটাকে সহজে ভাঙা যাবে, তাদের মধ্যে ওভারল্যাপ অতটা ভালো হবে না, তাই সেই ক্ষেত্রে আমাদের বন্ধন বিয়োজন শক্তিটা কমা উচিত। বেশ ঠিক আছে, তাহলে আমার অর্ডারটা হওয়া উচিত এইরকম, F2, তারপরে Cl2, তারপরে Br2, তারপরে I2, এইভাবে আমার অর্ডারটা হওয়া উচিত। কারণ আয়োডিনের ক্ষেত্রে সাইজ সব থেকে বড়ো, আয়োডিনের সাইজ বড় হওয়ার জন্য এই বন্ধন দৈর্ঘ্যটা বেশি, ফলে এদের ক্ষেত্রে বন্ধনের শক্তিটা কম, অর্থাৎ বন্ধনটাকে আমরা সহজেই ভাঙতে পারবো। কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ফ্লোরিনের ক্ষেত্রে আবার বন্ধন দৈর্ঘ্যটা অত্যন্ত কম। কম মানে এতটাই কম, এদের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে রিপালশন দেখা যায়। এই ইলেকট্রন রিপালশনের ফলে যে লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে তাদের মধ্যে এতটাই রিপালশন দেখা যায় যে এই বন্ধনটাকে সহজেই কিন্তু ভাঙা যায়। বন্ধন দৈর্ঘ্য ছোট হওয়া সত্ত্বেও এটাকে লোন পেয়ার বিকর্ষণের জন্য সহজেই ভেঙে ফেলা যায়। তাই এর ক্ষেত্রে বন্ধন বিয়োজন শক্তির মানটা হায়েস্ট হওয়ার কথা ছিল, কিন্তু হায়েস্ট না হয়ে অনেকটাই কমে যায়, এবং যে অ্যাকচুয়াল অর্ডারটা দাঁড়ায় সেটা দেখা যায় যে এই ফ্লোরিনটা আমার থাকা উচিত ছিল এখানে, কিন্তু এখানে না থেকে ক্লোরিন এবং ব্রোমিনের পরে ফ্লোরিনের বন্ধন শক্তিটা চলে আসে বা বন্ধন বিয়োজন শক্তিটা চলে আসে। তাহলে এই রিয়েকশনটা মানে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে বন্ধন বিয়োজন শক্তির অর্ডারটা কী হবে। তো তোমরা এটা প্রত্যেকেই খেয়াল রাখবে, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন এবং আয়োডিন। ক্লিয়ার? বেশ, নেক্সট হচ্ছে জারণ ক্ষমতা। ঠিক
ঠিক আছে। জারণ ক্ষমতা মানে কি? অপরকে জারিত করার ক্ষমতা এবং নিজে বিজারিত হওয়ার প্রবণতা, ঠিক আছে। তো এখানে ফ্লোরিনের ক্ষেত্রে সবথেকে বেশি ফ্লোরিন হচ্ছে জারক পদার্থ, অর্থাৎ অপরকে জারিত করে এবং নিজে বিজারিত হয়। তার কারণ একটা জিনিস দেখে নাও, ফ্লোরিন সবসময় কী করে, একটা ইলেকট্রন গ্রহণ করতে চায় এবং এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাই ফ্লোরিন সবসময় কী করবে, জিরো স্টেট থেকে -1-এ যেতে চাইবে, জিরো থেকেও কখনোই তো +1-এ যেতে পারবে না। তাই ফ্লোরিন নিজে কখনো জারিত হতে পারবে না, ফ্লোরিন সবসময় নিজে কী হবে, বিজারিত হবে। আর ফ্লোরিন যদি নিজে বিজারিত হয় তাহলে অপরকে কী করবে, জারিত করবে। তাই ফ্লোরিন হচ্ছে সবচেয়ে শক্তিশালী জারক দ্রব্য এবং এর জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরে আস্তে আস্তে মানগুলো কমে যাবে। বেশ, রাসায়নিক সক্রিয়তা। দেখো ফ্লোরিনের যে বন্ডটা, যেহেতু বন্ধন দৈর্ঘ্যটা খুব কম এবং আমরা দেখলাম লোন পেয়ার এখানে প্রচুর বিকর্ষণ দেখা যায়, ফলে বন্ধনটাকে তো আমরা সহজেই ভেঙে ফেলতে পারলাম। আর সহজেই যদি ভেঙে ফেলা যায় তার রাসায়নিক সক্রিয়তার মান কী হবে, বেড়ে যাবে। তাই ফ্লোরিনের রাসায়নিক সক্রিয়তা দেখা যায় সবচেয়ে বেশি। তার কারণ ফ্লোরিনের বন্ধন বিয়োজন শক্তি অত্যন্ত কম। এতটা বন্ধন বিয়োজন শক্তি কমে যাওয়ার জন্য এর সহজেই বন্ডটাকে ব্রেক করতে পারে, ফলে ফ্লোরিন রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। বেশ, এবার হচ্ছে আমাদের হাইড্রোজেন ঘটিত বেশ কিছু যৌগসমূহ সম্পর্কে দেখব। আমরা যেমন গ্রুপ 15-তে দেখেছিলাম ওই NH3PH3 এই ব্যাপারগুলো, আমরা তার পরেরটাতে দেখেছিলাম H2O H2S H2SE, ঠিক তেমনি এখানেও আমার HF HCl HBr এবং HI রয়েছে। তো ব্যাখ্যাগুলো আমরা একবার দেখে নিই যে ওপর থেকে নিচের দিকে পরিবর্তনগুলো কেমনভাবে হচ্ছে। ঠিক আগের মতনই হবে, যেমন আমরা গ্রুপ 15 এবং 16-এ পড়েছি, ঠিক একই রকমভাবে এখানেও চেঞ্জগুলো হবে। বেশ, বন্ধন দৈর্ঘ্য তো বাড়বে, এটা আমরা বুঝতেই পারছি, কারণ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের সাইজ ক্রমশ কী হচ্ছে, বাড়ছে। সাইজ যদি বাড়তে থাকে তাহলে বন্ধন দৈর্ঘ্যটাও যথারীতি বাড়বে। আচ্ছা, আর কি, এই এইচএফের মধ্যে যে বন্ডটা হবে, দেখো এইচএফ এক্ষেত্রে যে বন্ধনটা, এইচের সাইজ এরকম আর ফ্লোরিনের সাইজ মোটামুটি এরকম, তাহলে কী হবে, এদের মধ্যে ওভারল্যাপটা তুলনামূলকভাবে তাও ভালো হবে। HCl যখন আমরা করব HCl, তখন হাইড্রোজেনের সাইজ এরকম হলো, ক্লোরিনের সাইজটা বড় হয়ে যাচ্ছে। HBr-এর ক্ষেত্রে সাইজটা আরও বাড়ছে, HI-এর ক্ষেত্রে সাইজ আরও বাড়ছে। ফলে ওভারল্যাপটা সবথেকে ভালো কার ক্ষেত্রে হবে, HF-এর ক্ষেত্রে হবে। তাই বন্ধন বিয়োজন শক্তির মান কী হবে, HF-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। অর্থাৎ HF-এর ক্ষেত্রে বন্ধনটা সবথেকে ভালো হবে, ওভারল্যাপ সবথেকে ভালো হবে, বন্ধনটা বেশি শক্তিশালী হবে, তাই বন্ধনটাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, তাই বন্ধন বিয়োজন শক্তির মান HF-এর ক্ষেত্রে হাইয়েস্ট হবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। ক্লিয়ার? ঠিক তেমনিভাবে তাপীয় স্থায়িত্বের মানটাও আস্তে আস্তে কমে যাবে। যেহেতু আমরা প্রথমটাতে আমাদের ওভারল্যাপ ভালো হচ্ছে, বন্ধনের স্থায়িত্ব বেশি হচ্ছে, তাই তাপীয় স্থায়িত্ব বেশি হবে। বেশ, এটা আমরা আগের ইয়েগুলোতেও পড়েছিলাম, আগের যখন গ্রুপগুলো আলোচনা করেছিলাম একই রকমভাবে ব্যাখ্যাগুলো করেছিলাম। নেক্সট হচ্ছে সমযোজী চরিত্রটা কী হবে। তো এখানে আমাদের ফ্যাজানের সূত্রটা কাজে লাগবে। ফ্যাজানের সূত্র অনুযায়ী আমরা জানি যে অ্যানায়নের ক্ষেত্রে আকার যত বাড়ে সমযোজী চরিত্র তত বাড়ে, কারণ কোভ্যালেন্ট যে ক্যারেক্টার সিসি মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের যে অ্যানায়ন রয়েছে তার যে সাইজ, তার সাইজের সাথে এটা সমানুপাতিক সম্পর্ক, এবং অ্যানায়নের ক্ষেত্রে যে চার্জ, সেই চার্জের সাথেও কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে চার্জ তো সবারই -1 আছে, চার্জ নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে না, কিন্তু অ্যানায়নের যে সাইজটা বা আকারটা সেটা যদি বাড়ে তাহলে আমরা জানি সমযোজী চরিত্র বাড়ে। এটা ক্যাটায়ন হলে কিন্তু অন্যরকম হলো, ক্যাটায়নের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় ক্যাটায়নের সাইজের সাথে। আচ্ছা, তো যাই হোক, তো ফ্যাজানের সূত্র অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যানায়নের আকারটা ক্রমশ বাড়ছে, ফলে সমযোজী চরিত্র ক্রমশ বাড়বে, তাই ওপর থেকে নিচের দিকে সমযোজী চরিত্রটা বাড়বে, ফলে আয়নের চরিত্র ক্রমশ কমতে থাকবে। তাহলে জেনারেলি এখানে আমরা এটা ফ্যাজান্সের সূত্র থেকে পেয়ে গেলাম, খুব ইম্পর্টেন্ট টপিক, এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে ডাইপোল মুভমেন্ট। ডাইপোল মুভমেন্ট মানে আমরা জানি মিউ সমান E/D। ইটা ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটির ওপর আর ডিটা ডিস্টেন্স করে সাইজের ওপর। দুটোর মধ্যে ই এর প্রেফারেন্স বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটিটাকে আমরা বেশি প্রায়োরিটি দেবো, চার্জটাকে বেশি প্রায়োরিটি দেবো। তো এখানে দেখো HF HCl এবং HBr HI এদের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, তো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে মৌলগুলোটা রয়েছে ফ্লোরিন। ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি হাইয়েস্ট, তাই হাইড্রোজেন থেকে ইলেকট্রনটাকে নিজের দিকে টানার ক্ষমতা ফ্লোরিনের ক্ষেত্রে সবথেকে বেশি, চার্জ সেপারেশনটা এর ক্ষেত্রে সবথেকে বেশি হবে। ঠিক আছে, ফলে ডাইপোল মোমেন্টের মানটা HF এর ক্ষেত্রে হাইয়েস্ট হয়ে যাবে, তার থেকে কম হবে HCl, তার থেকে কম হবে HBr, আর লাস্টে হয়ে যাবে আমাদের HI। একটাই কারণ, ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী আমরা এই ব্যাখ্যাটা করতে পারলাম। এখানে দুটো লেখা আছে, বাকিটা পরপর একই রিদিমে চলে যাবে। নেক্সট হচ্ছে ক্ষারকীয়তা।
আর আম্লিকতা কী হবে। তো আমরা জেনারেলি জানি, দেখবে যে হাইড্রোজেন ঘটিত যৌগগুলোর ক্ষেত্রে আগের গ্রুপগুলোতেও দেখেছি যে ক্ষারকীয়তা তো আমাদের জেনারেলি কী হয়, পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে কমে নিচের দিকে বাড়ে, এটা হচ্ছে আমাদের নর্মাল পিরিয়ডিক ট্রেন্ড। কিন্তু হাইড্রোজেন ঘটিত যৌগের ক্ষেত্রে আমরা সেই অ্যামোনিয়া থেকে পড়ে আসছি, যের ক্ষেত্রে উল্টো ট্রেন্ড হয় বা উল্টো ঘটনাটা ঘটে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ক্ষারকীয়তা উপর থেকে নিচের দিকে কমবে, ফলে আম্লিকতা কী হবে, বাড়বে। যদিও এখানে আম্লিকতাটাই বেশি ইম্পর্টেন্ট, এক্ষেত্রে অ্যাসিডিটিটা একটু বেশি হয়, ফলে এখানে প্রশ্ন এলে আম্লিকতা দিয়ে আসবে। তো যাই হোক, আমরা এখানে ব্যাখ্যাটা এত একই রকমভাবে ব্যাখ্যাটা আমরা দেখিনি যে ওপর থেকে নিচের দিকে আমাদের এখানে ক্ষারকীয়তা কমবে, ফলে আম্লিকতা বাড়বে। এবার আম্লিকতার ব্যাখ্যাটা এখানে লেখা আছে, একবার দেখে নাও। যে এই যে আমার HI রয়েছে, এই HI তো আমরা একটু আগে দেখলাম বন্ধন বিয়োজন শক্তির মানটা খুবই কম, তাই খুব সহজেই H+ এবং I- উৎপন্ন করতে পারে, অর্থাৎ HI বন্ডটাকে সহজেই ব্রেক করা যায় এবং H+ এবং I- তৈরি করা যায়। আর আমরা খুব ভালো করেই জানি যে অ্যাসিড মানেই হচ্ছে প্রোটন ডোনার, প্রোটন মানে H+ ডোনার। তাহলে যে যত ভালো প্রোটনটাকে ডোনেট করতে পারে সে তত ভালো অ্যাসিড, তাহলে এর অ্যাসিডিটি সব থেকে বেশি হবে, তার কারণ এটা খুব ভালো প্রোটন ডোনার, তাই এই চায়ের আম্লিকতা সবচেয়ে বেশি, তাই অ্যাসিডিটির অর্ডারটা হয়ে যাবে, আস্তে 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 অ্যাসিডিটিটা বাড়বে। ঠিক আছে, আর যদি তোমরা মনে রাখতে চাও কীভাবে মনে রাখবে, ক্ষারকীয়তা দিয়ে মনে রাখবে, তাহলেই অ্যাসিডিটি পেয়ে যাবে। যেহেতু আমাদের এখানে হাইড্রোজেন দেওয়া আছে, তাই হাইড্রেট যৌগ হয়ে গেলো, তাই ওপর থেকে নিচের দিকে ক্ষারকীয়তার মানটা কমবে, ফলে আম্লিকতা বাড়বে। তো আম্লিকতা দেখো বেড়েছে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্কটা ওপর থেকে নিচের দিকে তো বাড়া উচিত, কারণ আণবিক ভর বাড়ছে, ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল বাড়ছে, ফলে স্ফুটনাঙ্ক বাড়া উচিত। কিন্তু আমরা জানি যে HF-এর ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ঘটে, তাই HF-টা হওয়া উচিত ছিল সব থেকে কম, কিন্তু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড গঠন করার জন্য HF-এর সাথে এই যে পরপর যুক্ত হয়ে HF-এর ভরটা দেখা যায় যে যা হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি হয়ে যায়, ফলে এক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ঘটার জন্য আমাদের HF-এর স্ফুটনাঙ্কটা হাইয়েস্ট হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে HF-টা আমার হাইয়েস্ট পজিশনে চলে এলো, বাকিরা সবাই নিজের জায়গায় থাকলো, বেশ। আর এখানে দেখো হাইড্রোজেন বন্ডিংটা শুধুমাত্র HF করতে পারে, বাকিরা করতে পারে না, কারণ হাইড্রোজেন বন্ডিং কারা করতে পারে, যদি আমাদের ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এরা যদি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত যৌগ আকারে থাকে, তারাই একমাত্র ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে এরাই করতে পারে। অর্গ্যানিক একটা ব্যাপার আছে, ক্লোরিন, কার্বন পারে, তো এগুলো তো সব আমাদের ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস। তো এখানে আমাদের ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন ছাড়া FON এই তিনটে ছাড়া কিন্তু হাইড্রোজেন বন্ডিং আর কেউ করতে পারে না, ফলে এরা হাইড্রোজেন বন্ডিং দেখায় না, কিন্তু HF দেখায়। বেশ, নেক্সট হচ্ছে ক্লোরিন যৌগটা সম্পর্কে আমরা একটু দেখব। প্রথমেই আমরা প্রস্তুতিটা দেখে নেব যে ক্লোরিন কী করে প্রস্তুত করতে হয়। ঠিক আছে, তো বিক্রিয়াটা একটু খেয়াল রাখবে। MnO2-র সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই, MnO2 + 4HCl, তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হবে, Mn আর Cl মিলে তৈরি হবে MnCl2। আচ্ছা, বাকি আর যে Clটা পড়ে থাকবে সেটা Cl2টা গ্যাস আকারে বেরিয়ে চলে আসবে, আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমার জল তৈরি হবে। যদি আমরা NaCl আর H2SO4 যোগ করি, তাহলে এখানেও আমার MnCl2 তৈরি হবে, Na আর SO4 মিলে আমার HSO4 মিলে আমার NaHSO4 তৈরি হবে, আর Cl2 আর জল আমার চলে আসবে। ঠিক আছে, তাহলে ক্লোরিন আমরা দুটো ক্ষেত্রেই প্রস্তুত করতে পারলাম। MnO2-র সাথে 4HCl মানে HCl এর বিক্রিয়া করলেও হবে, বা NaCl H2SO4 এর বিক্রিয়া করলেও হবে। জাস্ট খেয়াল রাখবে ক্লোরিন উৎপন্ন করতে গেলে আমাদের বিক্রিয়ক পদার্থ হিসেবে কি নেওয়া হয়, হয় এটা না হলে এটা, এটা মনে রাখলেই হবে। আমাদের এই ধারটা অতটা এইভাবে মনে রাখার দরকার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রাইন দ্রবণ কাকে বলে, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। NaCl এর গাঢ় জলীয় দ্রবণকে বলা হয়ে থাকে ব্রাইন দ্রবণ, এটা খেয়াল রাখবে। বেশ, এবার ধর্মতে চলে আসছে। ক্লোরিনের যে ধর্ম, তো আমরা একটু আগে দেখলাম ফ্লোরিন, ক্লোরিন এদের তো জারণ ধর্ম দেখা যায়, অর্থাৎ অপরকে জারিত করে, নিজেই বিজারিত হয়। বেশ, তো ফ্লোরিনের ক্ষেত্রে তো শুধুমাত্র জারণ ধর্ম দেখা যায়, কারণ ও তো শুধু জারিতই করতে পারে এবং নিজে সবসময় বিজারিত হয়, নিজে কখনো জারিত হতে পারে না বা অপরকে বিজারিত করতে পারে না। আচ্ছা, তো ক্লোরিনের ক্ষেত্রে দেখি ব্যাপারটা কেমন হয়। ক্লোরিন যখন জলের সাথে যুক্ত হয়, দেখো ক্লোরিনটা এখানে 0 স্টেটে আছে, তো এখান থেকে HCl এবং HOCl তৈরি হয়। তো 0 থেকে একবার এখানে -1 হচ্ছে, আর একবার 0 থেকে +1 হচ্ছে, তাহলে এখানে অক্সিডেশন এবং রিডাকশন উভয়ই ঘটছে। তাহলে যখন কোনো একটা অণু থেকে অক্সিডেশন এবং রিডাকশন উভয়ই হয়, তখন সেই রিয়েকশনটাকে আমরা অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন বলে থাকি। তাই এক্ষেত্রে যে বিক্রিয়াটা ঘটছে সেটা আমাদের এক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। এবার কি হচ্ছে, এখান থেকে দুটো HCl বেরিয়ে চলে আসছে, 2HCl তৈরি করছে, আর এই ওটা জায়মান অক্সিজেন রূপে বেরিয়ে চলে আসছে।
আচ্ছা, এই যে জায়মান অক্সিজেনটা আমার এখানে উৎপন্ন হলো, সেই জায়মান অক্সিজেন কি করে, কোনো রঙিন পদার্থে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই জায়মান অক্সিজেন রঙিন পদার্থটাকে কালারলেস করে তোলে, ঠিক আছে, বা রঙহীন বা বিরঞ্জিত পদার্থে পরিণত করে। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে ক্লোরিনের বিরঞ্জন ধর্ম, ঠিক আছে। তো এই বিরঞ্জন ধর্মটা কোন ক্ষেত্রে দেখা যায়, যখন ক্লোরিন এই জলের সাথে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে তখনই একমাত্র বিরঞ্জনটা ঘটাতে পারে, কারণ জায়মান অক্সিজেন উৎপন্ন না হলে তো বিরঞ্জন ঘটবে না। তাই শুষ্ক ক্লোরিন কখনো বিরঞ্জন ঘটাতে পারে না। পরীক্ষাতে প্রশ্ন আসে যে কীরূপ ক্লোরিন বিরঞ্জন ধর্ম দেখায় বা বিরঞ্জন ঘটায়, তোমরা বলবে যে জলীয় ক্লোরিন বা ক্লোরিনের সাথে যদি আমরা জল বা জলীয় বাষ্প যুক্ত করি তবেই একমাত্র বিরঞ্জন ঘটবে, শুষ্ক ক্লোরিন কিন্তু ঘটাতে পারবে না বিরঞ্জনটা। আর কি, এই যে ক্লোরিনের বিরঞ্জনটা আমাদের ঘটছে, দেখো জায়মান অক্সিজেন দ্বারা ঘটছে, তার মানে কোন প্রক্রিয়ায় ঘটছে, জারণ প্রক্রিয়াতে ঘটছে, অক্সিডেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘটছে। তাই এই বিরঞ্জিত যে পদার্থটা আমরা পেলাম বা কালারলেস যে পদার্থটা আমরা পেলাম, সেই পদার্থটাকে যদি আমরা কিছুক্ষণ বায়ুতে রাখি তাহলে বায়ুর অক্সিজেনের প্রেজেন্সে কিন্তু এটা আগের বর্ণ আর কখনোই ফিরে পায় না, ঠিক আছে। কালারলেস যেটা আছে সেটা কালারলেসই থেকে যায়। তাই এই বিরঞ্জনটা হচ্ছে কিরূপ বিরঞ্জন ধর্ম, পার্মানেন্ট বা স্থায়ী বিরঞ্জন ধর্ম। কেন আমরা এই লাইনটা পড়লাম, তার কারণ দেখো আগে যে গ্রুপ 16 পড়েছি আমরা, সেখানে আমরা SO2 এর বিরঞ্জনটা পড়েছি। SO2 এর বিরঞ্জনটা কিন্তু জায়মান হাইড্রোজেন দ্বারা ঘটেছিল, ফলে সেটা কিন্তু বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটেছিল, ফলে সেটা অস্থায়ী ছিল। কেন, তার কারণটা হচ্ছে যে যে বিরঞ্জিত পদার্থটা বা কালারলেস যে পদার্থটা ছিল সেটা যখন আবার বায়ুর উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে এসেছিল সেটা পুনরায় কিন্তু তার কালার ফিরে পেয়েছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই কালার কিন্তু আর ফিরে পাচ্ছে না, বিরঞ্জিত পদার্থ বিরঞ্জিতই থেকে যাচ্ছে। তাই ক্লোরিনের ক্ষেত্রে বিরঞ্জনটা স্থায়ী, কিন্তু SO2 এর ক্ষেত্রে বিরঞ্জনটা হচ্ছে অস্থায়ী। ক্লোরিনের ক্ষেত্রে বিরঞ্জনটা জারণ প্রক্রিয়ায় ঘটে, SO2 এর ক্ষেত্রে বিরঞ্জনটা বিজারণ প্রক্রিয়ায় ঘটে। এই জায়গাগুলো এখান থেকে পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। বেশ, নেক্সট দেখো ক্লোরিনের সাথে কিছু বিক্রিয়া রয়েছে, জারণ ধর্মের কিছু বিক্রিয়া, যেমন এখানে FeCl2টা পরিণত হচ্ছে FeCl3-তে, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ ক্লোরিন এখানে কি করছে, জারিত করছে, কাকে জারিত করছে, ফেরিক ক্লোরাইডকে জারিত করছে। এখানে এটা Fe2+ স্টেটে আছে, এটা Fe3+ আসছে, তাহলে এটা ক্লোরিনের কোন ধর্ম প্রকাশ পাচ্ছে, জারণ ধর্ম প্রকাশ পাচ্ছে। বেশ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কি, ক্লোরিন SO2 দেখো এখানে সালফারটা +4 স্টেটে আছে, এটা +6-এ আছে, তাহলে SO2কে জারিত করে H2SO4-এ পরিণত করছে। আচ্ছা, NaNO2কে জারিত করে NaNO3-তে পরিণত করছে। আর কি, H2S-কে HCl-এ পরিণত করছে, ঠিক আছে। H2S-কে এসে পরিণত করছে, সালফারে পরিণত করছে। এটা -2 স্টেটে থাকে, এটা 0 স্টেটে থাকে, তাহলে এখানে এটা জারণ ঘটছে। তাহলে ক্লোরিন কিন্তু এই জারণগুলো ঘটাতে সাহায্য করছে। তো সেই জন্যই অপরকে জারিত করছে বলেই ক্লোরিনের এগুলো জারণ ধর্ম, অর্থাৎ অপরকে জারিত করে এবং নিজে কি হয়, বিজারিত হয়। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো ক্লোরিন কি হচ্ছে, নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করছে। বেশ, গেল। এবার হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া, অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখবে। ক্ষারের সাথে বিক্রিয়াটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো ক্লোরিনকে যদি আমরা লঘু এবং ঠান্ডা ক্ষার বা NaOH এর সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে কি হয়, NaCl এবং NaOCl। ঠিক যেমনভাবে আমাদের এখানে একটা ক্লোরিনের বিক্রিয়া দেখলাম জলের সাথে বিক্রিয়াতে HCl আর HOCl, ঠিক তেমনিভাবে এখানে NaCl আর NaOCl। এখানে H2O-তে HOH থাকে, তো এখানে এই যে জায়গায় আমরা Na ব্যবহার করছি তার জন্য NaCl আর NaOCl হয়েছে, এটা মনে রাখবে এইভাবে। আর যদি আমরা 6NaOH ব্যবহার করি গাঢ় এবং উত্তপ্ত, তাহলে আমাদের NaCl এবং NaClO3 উৎপন্ন হবে। প্রথমটাতে জারণ স্তরগুলো -1 আর +1 হচ্ছে, তারপরটাতে -1 +5 হচ্ছে। দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে একবার বিজারণ ঘটছে একবার জারণ ঘটছে, এখানেও তাই একবার বিজারণ হচ্ছে একবার জারণ হচ্ছে। তার মানে এখানে দুটো বিক্রিয়াই হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তো NaOH-এর উপস্থিতিতে ক্লোরিন ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া ঘটায়, কিন্তু ফ্লোরিন ঘটায় না। কারণটা কি, তার কারণ দেখো যদি আমরা এখানে F2 ব্যবহার করি, দিয়ে যদি আমরা এখানে NaF করি, তো NaF ঠিক আছে -1 হয়, F আমরা জানি, কিন্তু NaOF যদি আমরা তৈরি করি তাহলে F এর ক্ষেত্রে +1, এটা তো পসিবল নয়। তার মানে ডিসপ্রপোর্শনেশন কি করে ঘটাবে, ফ্লোরিন তো 0 থেকে শুধুমাত্র -1 হতে পারে, নিজে বিজারিত হতে পারে, নিজে তো আর কখনো জারিত হতে পারে না। তাই এর ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া কখনোই সম্ভব নয়। তাই এখানে দেখো লেখা রয়েছে যে NaOH-এর উপস্থিতিতে ক্লোরিন ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া ঘটায় বাট ফ্লোরিন ঘটায় না। তার কারণ ফ্লোরিন ইজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই এর যোজ্যতা কক্ষে কোনো, এবং এছাড়া এর যোজ্যতা কক্ষে কোনো ডি অরবিটালও নেই, ঠিক আছে। বেশ, তাই এটি শুধুমাত্র -1 জারণ স্তর প্রদর্শন করে, কিন্তু অন্যান্য যে হ্যালোজেনগুলো আমার রয়েছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা
-1 +1 +3 +5 +7 সবই প্রদর্শন করে। ফলে এদের ক্ষেত্রে একদিকে যেমন 0 থেকে -1 হওয়া পসিবল, ঠিক তেমনিভাবে অপর দিকে +1 +3 +5 +7 হওয়া পসিবল। এবং ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ভ্যালেন্সিটাকে মানে অক্সিডেশন স্টেটটাকে নিজেদের সুবিধা মতো এক্সটেন্ড করতে পারে। ফ্লোরিনের ক্ষেত্রে সেটাও নেই, প্লাস হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, ফলে পজিটিভ হওয়ার কোনো গল্পই নেই। তাই ফ্লোরিন কোনো ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া ঘটায় না। ফ্লোরিন এনওএইচের সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা NaF এবং OF2 তৈরি করে। এই রিয়েকশানটাও খেয়াল রাখবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখে নাও Na+1, তাহলে ফ্লোরিনটা -1। আর এক্ষেত্রে কীভাবে হচ্ছে, অক্সিজেন আর ফ্লোরিন আছে, ফ্লোরিনের তৈরি ঋণাত্মকতা বেশি, অক্সিজেনের কম, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এখানে +2, ফ্লোরিনের -2। দুটো ফ্লোরিনের জন্য -2, তাহলে একটা ফ্লোরিনের জন্য -1, তাহলে ফ্লোরিন সেই একই জায়গায় থেকে গেল, -1ই থেকে গেল। এখানে F2-র জন্য -1 নয়, এখানে একটা F-এর জন্য কিন্তু -1টা দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া। খুব ইম্পর্ট্যান্ট, এই রিয়েকশানটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো একবার আমরা অ্যামোনিয়াটাকে অতিরিক্ত নেবো, একবার আমরা ক্লোরিনটাকে অতিরিক্ত নেবো। যখন আমরা অ্যামোনিয়াটাকে অতিরিক্ত নেবো তখন 8NH3 নেবো আর 3Cl2 নেবো। দেখো এটা 8 আছে, এটা 3 আছে, কোনটা বেশি? অ্যামোনিয়াটা বেশি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি অ্যামোনিয়াটা অতিরিক্ত, ক্লোরিনটা তুলনামূলক কম। তাহলে এখানে যখন প্রোডাক্টটা হবে অ্যামোনিয়া রিলেটেড হবে, অ্যামোনিয়া রিলেটেড প্রোডাক্ট মিনস NH4Cl আমার এখানে উৎপন্ন হবে। তো 6NH4Cl আমার তৈরি হবে, আর এখান থেকে আমার নাইট্রোজেন উৎপন্ন হবে। ব্যাস, এটা কমপ্লিট হয়ে গেল। আরেকটা হচ্ছে যদি আমি ক্লোরিনটাকে অতিরিক্ত নিই, দেখো তাহলে এটা আমার 1 মোল আছে, এটা আমার 3 মোল, তাহলে আমার ক্লোরিনটা হচ্ছে এক্সেস, আমি এখান থেকে বুঝতে পারছি। তাহলে NH3-র সাথে যদি আমি অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে আমার রিলেটেড যে প্রোডাক্টটা হবে সেটা ক্লোরিন রিলেটেড হবে। ঠিক আছে, আগেরটা আমার অ্যামোনিয়া রিলেটেড হয়েছিল, NH4Cl হয়েছিল এবং নাইট্রোজেন থাকার জন্য আমাদের নাইট্রোজেন বেরিয়ে গিয়েছিল, উৎপন্ন হয়েছিল। আর এখানে আমাদের ক্লোরিন এক্সেস আছে, তাই একটা প্রোডাক্ট হবে NCl3, হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে এখানে ক্লোরিন ঢুকবে, দিয়ে NCl3 তৈরি হবে। আর একটা প্রোডাক্ট হবে 3HCl, তাহলে দুটো প্রোডাক্টই আমি এখানে ক্লোরিন পাবো। ঠিক যেমন আগেরটাতে দুটোতেই আমরা নাইট্রোজেন পেয়েছিলাম, কারণ নাইট্রোজেনটা এক্সেস ছিল, এখানে ক্লোরিন এক্সেস, তাই দুটো প্রোডাক্টই ক্লোরিন পাবো। এইভাবে মোটামুটি মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট রিয়েকশানটা, যে কোনো উপায়ে মনে রাখতে হবে আমাদেরকে। অম্লরাজ কাকে বলে? খুব সহজ ব্যাপার, 3 আয়তন গাঢ় HCl, 1 আয়তন গাঢ় HNO3 মিশ্রণকে অম্লরাজ বলে। এটা আমরা আগের চ্যাপ্টারতে ডিটেলসে আলোচনা করেছি, তাই এখানে আর আলোচনা করছি না। যে অম্লরাজের যে বিক্রিয়াগুলো হয়, গোল্ড এবং প্ল্যাটিনাম এর মধ্যে দ্রবীভূত হয় এবং সেখানে যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো আমরা গ্রুপ 15-এ সব ডিসকাস করেছি। এই একটা কোশ্চেন দেখবে আসে, এটা গ্রুপ 15-এরও প্রশ্ন। তো এখানেও আমরা দেখছি যে দুটো গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় সলিড উৎপন্ন হয়, অ্যামোনিয়া এবং HCl, এদের বিক্রিয়াতে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে সাদা ধোঁয়া উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার সলিড স্টেটে থাকছে। বেশ, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওটাতে আমরা আলোচনা করব যে হ্যালোজেনের যে সমস্ত অক্সো অ্যাসিডগুলো রয়েছে সেই অক্সো অ্যাসিডের গঠনগুলো কেমন হয় সেগুলো আলোচনা করব, এবং তারপরে আমাদের যে পার্টটা বাকি আছে সেটা সম্পর্কে ডিসকাশন করব।